गुड मर्निंग। आज के कठिन अवस्था ये चैप्टारे थार्ड क्लास। आज के क्लासे আমরা মেনলি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এক নম্বর হচ্ছে প্যাকিং ইন সলিডস, মানে হচ্ছে একটা কঠিন কেলাসের মধ্যে গঠনকারী কণা কিভাবে প্যাক করা থাকে বা কিভাবে ঘন সন্নিবিষ্ট থাকে। দু নম্বর হচ্ছে ভয়েডস বা কেলাসের মধ্যে কোথায় কী ধরনের ফাঁক থাকে। এবং তিন নম্বর হচ্ছে ডিফেক্টস ইন সলিডস, মানে কেলাসের মধ্যে আমরা কী কী ত্রুটি পাই। তো এই নিয়ে আজকের পড়াশোনা চলবে। ফার্স্টের টপিক হচ্ছে প্যাকিং ইন সলিডস অ্যান্ড ভয়েডস, মানে হচ্ছে কঠিন পদার্থের সন্নিবেশ এবং তার মধ্যে ফাঁক। কোনো একটা কেলাস গঠনের সময় কেলাস গঠনকারী যে কণাগুলো তারা যতদূর সম্ভব পরস্পরের কাছে আসে এবং এর ফলে কেলাসটি সর্বোচ্চ ঘনত্ব লাভ করে এবং সর্বোচ্চ স্থায়িত্বের অধিকারী হয়। এখন এই যে কেলাস গঠন করছে কণারা, এই গঠনকারী কণাদের আকার এবং আকৃতি বিভিন্ন হয় এবং এর ওপর ডিপেন্ড করেই আমরা বিভিন্ন ধরনের প্যাকিং পেয়ে থাকি। ফার্স্টে হচ্ছে একমাত্রিক ঘন সন্নিবেশ বা ওয়ান ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং। তোমরা ছবিতে দেখে নাও, ছবি থেকে নিশ্চয়ই বুঝতে পারছো জিনিসটা কি। এখানে একই আকারের গোলক কণাগুলো একই সারিতে পরপর স্পর্শ করে রয়েছে। একটি কণা যে কটি প্রতিবেশী কণাকে স্পর্শ করে থাকে তাকে তার কোঅর্ডিনেশন নাম্বার বলা হয় বা স্ববর্গাঙ্ক সংখ্যা বলা হয়। তো একমাত্রিক ঘন সন্নিবেশের ক্ষেত্রে প্রতিটি কণার কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 2। নেক্সট হচ্ছে দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। দ্বিমাত্রিকের ক্ষেত্রে দেখো আমরা দুই ধরনের প্যাকিং পেয়েছি, একটা হচ্ছে স্কোয়ার ক্লোজ প্যাকিং, একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। স্কোয়ার ক্লোজ প্যাকিংয়ের ক্ষেত্রে দেখো একটা স্কোয়ার ফর্ম করে দেওয়া রয়েছে, ভেতরের যে কণাটা সেটা কটা কণাকে টাচ করে রয়েছে? 4টে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার দাঁড়াবে 4। হেক্সাগোনালের ক্ষেত্রে দেখো একটা হেক্সাগন দেখানো হয়েছে, তার মাঝের যে কণাটা সেটা কটা কণাকে টাচ করে রয়েছে? 6টা, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। এরকম তোমরা যে কোনো কণাকেই ইমাজিন করো না কেন, তারা আশেপাশে যে কটা কণাকে টাচ করে রয়েছে সেটাই হচ্ছে সেই প্যাকিংয়ের কোঅর্ডিনেশন নাম্বার। কেমন? তো দুরকম প্যাকিংয়ের কথাই বলছি, স্কোয়ার আর হেক্সাগোনাল। দুই ক্ষেত্রেই দেখো কেলাসের কণাগুলো যতটা সম্ভব কাছাকাছি রয়েছে, তা সত্ত্বেও কেলাসের মধ্যে কিছু ফাঁকা স্থান কিন্তু রয়ে গেছে। স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখো স্কোয়ার ভয়েড পেয়েছি, হেক্সাগোনালের ক্ষেত্রে দেখো আমরা ট্রায়াঙ্গুলার ভয়েড পেয়েছি। তো ভয়েডগুলোকে আমরা আরেকটু কাছ থেকে দেখে নিই। এই ছবিতে দেখে নাও কী করে 4টে কণা মিলে স্কোয়ার ভয়েড তৈরি করেছে, কী করে 3টে কণা মিলে ট্রায়াঙ্গুলার ভয়েড ক্রিয়েট করেছে। তো এই হয়ে গেল দ্বিমাত্রিক ঘন সন্নিবেশ। নেক্সট আমরা দেখব ত্রিমাত্রিক ঘন সন্নিবেশ কি, 3 ডাইমেনশনাল। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দ্বিমাত্রিকে যেটা পড়ে এলে পাশাপাশি লাইনগুলো চেনগুলো কন্টিনিউ হচ্ছিল, ত্রিমাত্রিকের ক্ষেত্রে এবারে আর একটা মাত্রা যোগ হবে, সেটা হচ্ছে ওপরে লেয়ারের ওপর লেয়ার চাপবে। এই ছবিতে আমরা মেনলি দুটো লেয়ার দেখিয়েছি, নিচের যে হেজিটা সেটা হচ্ছে ফার্স্ট লেয়ার, ওপরের প্রমিনেন্ট লেয়ারটা হচ্ছে দ্বিতীয় স্তর। তো প্রথম স্তরের উপর দ্বিতীয় স্তর কেমনভাবে স্থাপিত হয়েছে? দ্বিতীয় স্তরের কণা প্রথম স্তরের ফাঁকে ফাঁকে অবস্থান করছে, তা সত্ত্বেও কিছু ভয়েড থেকে গেছে। দেখো কিছু ট্রায়াঙ্গুলার ভয়েড ক্রিয়েট হয়েছে, কিছুকে আমরা ও দিয়ে মার্কিং করেছি আর কিছু ভয়েডকে আমরা টি দিয়ে মার্কিং করেছি। যেগুলো ও সেগুলো হচ্ছে অষ্টতলকীয় ফাঁক বা অক্টাহেড্রাল ভয়েড, আর যেগুলো টি সেগুলো হচ্ছে চতুস্থলকীয় ফাঁক বা টেট্রাহেড্রাল ভয়েড। ভয়েড নিয়ে আমরা পরে আলোচনায় আসছি। নেক্সট আমরা দেখে নেব এই দুটো লেয়ারের ওপর থার্ড যে লেয়ারকে স্থাপন করব সেটা কিভাবে করব। পরের ছবিতে দেখে নিই, সি স্তরকে বি স্তরের ওপর যে প্লেসিং করব সেটা মূলত দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং ওয়েতে আর 2 নম্বর হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং ওয়েতে। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংয়ে কী হচ্ছে ছবিতে দেখে নাও। প্রথমে আসছে এ লেয়ার যেটা 6টা কণা রয়েছে, তার ওপর চাপছে বি লেয়ার যেটা 3টে কণা রয়েছে, তারপরে আবার আসছে এ লেয়ার, তারপরে আবার বি কন্টিনিউ হচ্ছে। এইভাবে যে বিন্যাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এ বি এভাবে। কেমন? এর ফলে যে আমরা প্যাকিংটা পাচ্ছি সেটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং অর্থাৎ HCP। যে স্ট্রাকচারটা পাচ্ছি সেটা হচ্ছে হেক্সাগোনাল স্ট্রাকচার। সেখানে আমরা দেখব যে একটা কণা আশেপাশে টোটাল 12টা কণাকে টাচ করে থাকে। তো অবভিয়াসলি কোঅর্ডিনেশন নাম্বার HCPর ক্ষেত্রে হচ্ছে 12।
নেক্সট প্যাটার্ন হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং। কিউবিক ক্লোজ প্যাকিংয়ের দুটো ছবি আছে, প্রথম ছবিতে দেখে নাও। প্রথমে আসছে এ লেয়ার, তারপরে চাপছে বি লেয়ার, বি এর ওপরে অ্যাড হচ্ছে সি, ঠিক উল্টোভাবে আবার সি এর ওপরে কন্টিনিউ হচ্ছে এ, তারপরে বি, তারপরে সি। এভাবে যে বিন্যাসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এবিসি এবিসি। এভাবে যে প্যাকিংটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কিউবিক ক্লোজ প্যাকিং, সিসিপি। আর কিউবিক ক্লোজ প্যাকিংয়ের জন্য যে ক্রিস্টালটা আমরা গেইন করছি সেটা হবে এফসিসি ক্রিস্টাল বা পৃষ্ঠকেন্দ্রিক কেলাস। পৃষ্ঠকেন্দ্রিক কেলাস নিয়ে তোমরা আগের দিন ধারণা পেয়েছো। সিসিপিরই আর একটা প্যাটার্ন আছে যেটা আমরা লাস্ট ছবিতে দেখিয়েছি। সেখানেও দেখো প্রথমে আসছে এ স্তর, এ স্তরের ওপর চাপছে বি স্তর, বি এর ওপর ঠিক উল্টোভাবে প্লেস করেছি সি স্তরকে, তারপরে আবার এবিসি কন্টিনিউ হয়েছে। তো এখানেও যে বিন্যাসটা পেয়েছি সেটা হচ্ছে এবিসি এবিসি এভাবে। আর যে কেলাসটা আমরা পেয়েছি সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক কেলাস। তো দু রকম কেলাসের কথাই বলছি, এইচসিপি আর সিসিপি দুই ক্ষেত্রেই কিন্তু আমরা কোঅর্ডিনেশন নাম্বার দেখতে পাচ্ছি 12। এখন এই যে দু ধরনের ক্রিস্টাল আমরা পাচ্ছি, একটা হেক্সাগোনাল একটা কিউবিক, এর পাশাপাশি আবার আর এক ধরনের ক্রিস্টাল আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে বিসিসি ক্রিস্টাল বা বডি সেন্টার্ড। বডি সেন্টার্ড নিয়েও তোমরা আগের ক্লাসে কিছু ধারণা পেয়েছো। এখানে দেখো আমি ছবিতে দেখানোর চেষ্টা করেছি যে মাঝের একটা হোয়াইট পার্টিকেল কিভাবে 8 দিকে 8টা রেড পার্টিকেলকে টাচ করে রয়েছে। তো তোমরা ছবিতে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত হবে, 8 হবে, এবং যে ক্রিস্টালটা আমরা পাবো সেটা হচ্ছে বিসিসি ক্রিস্টাল। তো আমরা 3 রকমের ক্রিস্টাল পেলাম, একটা এইচসিপি, একটা সিসিপি, একটা হচ্ছে বিসিসি। এদেরকে যদি আমরা চার্ট আউট করি তাহলে দেখে নাও এইচসিপি এবং সিসিপি উভয়ের ক্ষেত্রেই কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 12, আর বিসিসির ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 8। প্যাকিং ফ্র্যাকশন দেখানো হয়েছে মাঝের কলামে। এইচসিপি আর সিসিপির ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে 74% এবং বিসিসির ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে 68%। তোমরা দুটো করে উদাহরণ মনে রাখার চেষ্টা করবে। তো এই হয়ে গেল প্যাকিংয়ের ডিটেলস। এবার আমরা একটু ভয়েডে যাই। ভয়েড কী করে ক্রিয়েট হয়? কেলাস গঠনকারী কণাগুলো কাছাকাছি অবস্থান করলেও তাদের মধ্যে কিছু ফাঁকা স্থান থেকে যাচ্ছে। ওপরের ছবিটা তোমরা কিছু আগেই দেখে এলে, এখানে দুটো লেয়ার দিয়ে দেখানো হয়েছে কী করে ভয়েড ক্রিয়েট হচ্ছে। ওগুলো হচ্ছে অক্টাহেড্রাল ভয়েড, টিগুলো হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড। নিচের দুটো ছবিতে আমরা দেখানোর চেষ্টা করেছি কী করে টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ভয়েড ক্রিয়েট হচ্ছে। লেয়ার ওয়াইজ কী করে 4টে কণা টেট্রাহেড্রাল ভয়েড তৈরি করছে, আর দুটো লেয়ারে থেকে 6টা কণা কী করে অক্টাহেড্রাল ভয়েড ক্রিয়েট করছে। এখন একটা কেলাসের মধ্যে কতগুলো টেট্রাহেড্রাল ভয়েড থাকবে আর কতগুলো অক্টাহেড্রাল ভয়েড থাকবে তার একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা কি দেখে নিই। আমাদের জানতে হবে প্রধান গঠনকারী কণা যেটা কেলাস গঠন করছে সেটা কোনটা, আর তার সংখ্যাই বা কী। অর্থাৎ মূল কেলাস গঠনকারী কণার সংখ্যা যদি স্মল n হয় তাহলে নিয়ম হচ্ছে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে তার দ্বিগুণ আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হবে তার সমান। অর্থাৎ যদি মোট কণার সংখ্যা হয় n তাহলে টেট্রাহেড্রাল ফাঁক হবে 2n আর অক্টাহেড্রাল ফাঁক হবে n। কেমন? নিচের ছবিতে দেখো আমরা দেখিয়েছি টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ভয়েড কী করে লেয়ার ওয়াইজ তৈরি হচ্ছে। মানে টেট্রাহেড্রালের ক্ষেত্রে কী করে 4টে কণা ওপরে নিচে রয়েছে এবং তারা একটা সুষম চতুস্থলক গঠন করছে, যার জন্য এই হোলের নাম দিয়েছি আমরা টেট্রাহেড্রাল হোল। আর অক্টাহেড্রাল হোলের ক্ষেত্রে দেখো কী করে 6টা কণা ফার্স্ট লেয়ার আর সেকেন্ড লেয়ারে রয়েছে এবং তারা একটা অক্টাহেড্রন ফর্ম করছে, যার জন্য আমরা এই হোলকে বলছি অক্টাহেড্রাল হোল। ছবিগুলো দেওয়ার উদ্দেশ্য আমার একটাই, যাতে তোমাদের কনসেপশন ক্লিয়ার হয় এবং তোমরা আরও ইজিলি আনসার করতে পারো। তো এই হয়ে গেল প্যাকিং আর ভয়েড। প্যাকিং আর ভয়েড থেকে মেনলি যে কোয়েশ্চেনগুলো আসে, কোঅর্ডিনেশন নাম্বার জানতে চায়, কোন ক্রিস্টালের গঠন কীরকম এবং তাদের কোঅর্ডিনেশন নাম্বার কী, কোন ধরনের প্যাকিং থেকে আমরা কী টাইপের ক্রিস্টাল পাচ্ছি, কোনটায় এফসিসি পাচ্ছি, কোনটায় বিসিসি পাচ্ছি, এগুলো একটু খেয়াল করে রাখবে। আর কিছু সিম্পল প্রবলেমস দেয়, প্রবলেমসের প্যাটার্ন আমরা একটু দেখে নিই। ফার্স্ট প্রবলেম দেখো, একটি যৌগ পি এবং কিউ মৌল দ্বারা গঠিত।
পি মৌলের পরমাণুটি চতুস্থলকীয়ভাবে অবস্থান করছে আর কিউ মৌলের পরমাণুটা সিসিপি বিন্যাসে অবস্থান করছে। তো যৌগের সংকেত কী? ঠিক আছে, অঙ্কটা পড়ে আমাদের খুঁজে নিতে হবে যে মেন যে কেলাস গঠনকারী কণা সেটা কোনটা। এখানে বলে দিয়েছে দেখো সিসিপি বিন্যাস, অর্থাৎ কিউবিক ক্লোজ প্যাকিং গঠন করছে কিউ পরমাণু। তাহলে কিউ পরমাণুকে দিয়েই আমরা অঙ্ক স্টার্ট করব। এর সংখ্যাকে আমরা ধরে নেব স্মল এন। ঠিক আছে, তাহলে কিউ পরমাণুর সংখ্যা যদি স্মল এন হয়, আমাদের নিয়ম কি আছে আমরা একটু আগেই দেখলাম, টেট্রাহেড্রাল ফাঁক হবে এর দ্বিগুণ অর্থাৎ 2n। এখন টেট্রাহেড্রাল ফাঁকে কোন পরমাণু অবস্থান করছে বলে দেওয়া আছে দেখো, পি মৌলের পরমাণু। তাহলে পি পরমাণুর সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি 2n। এখান থেকে পি আর কিউ এর রেশিও ক্যালকুলেট করে ফেলতে পারছি 2:1। সুতরাং আমরা সংকেত পেয়ে যাচ্ছি P2Q। ভীষণই সিম্পল প্রবলেম। নেক্সট প্রবলেম দেখে নিই। এ বি দুটো মৌল যৌগ গঠন করছে। বি আয়নগুলো ল্যাটিস ফর্ম করছে। এ আয়নগুলো টেট্রাহেড্রাল ফাঁকের 25% অকুপাই করে আছে। জানতে চাওয়া হয়েছে কঠিনের সংকেত কী। অঙ্কটা পড়ে আবার দেখে নিই যে মেন যে ক্রিস্টাল সেটা কোন আয়ন ফর্ম করছে। বলে দেওয়া আছে দেখো বি আয়নগুলোই ল্যাটিস গঠন করছে। তাহলে বিকে দিয়ে আমরা অঙ্ক স্টার্ট করব। বি আয়নের সংখ্যা ধরে নিই স্মল এন। সেখান থেকে আমরা টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ফাঁকের সংখ্যা বার করে ফেলতে পারবো। এখানে অক্টাহেড্রাল প্রয়োজন নেই, শুধু চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা বার করব 2n। আচ্ছা, 2n এ কারা রয়েছে? এ আয়নরা রয়েছে। পুরোটা অকুপাই করে নেই, 25% অকুপাই করছে। তাহলে 2n এর 25% বার করে ফেলছি n/2। সেখান থেকে এ আর বি এর রেশিও ক্যালকুলেট করছি 1:2। সংকেত বেরিয়ে যাচ্ছে AB2। কেমন? নেক্সট প্রবলেমে যাই। বলছে একটি কঠিন পদার্থে অক্সাইড আয়ন সিসিপি বিন্যাসে সজ্জিত। মানে আমাদের বুঝে নিতে হবে মেইন যে ক্রিস্টালটা সিসিপি কিউবিক ক্লোজ প্যাকিং সেটা তৈরি করছে কোন আয়ন? অক্সাইড আয়ন, মানে O2- আয়ন। এখান থেকে আমরা যদি O2- আয়নের সংখ্যাকে স্মল এন ধরে নিই, সেখান থেকে আমরা চতুস্থলকীয় আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যাও বার করে ফেলতে পারবো। দেন বলেছে এ ক্যাটায়ন চতুস্থলকীয় ফাঁকের 1/6 অংশ অধিকার করে থাকে আর বি ক্যাটায়ন অষ্টতলকীয় ফাঁকের 1/3 অংশ অধিকার করে থাকে। তাহলে আমার ফাঁকের সংখ্যা প্রথমে যা বেরোলো তার 1/6 অংশ আর 1/3 অংশ বার করে নিতে পারলেই আমরা এ বি আর O2- এর রেশিও ক্যালকুলেট করে ফেলতে পারবো আর সেখান থেকে সংকেতও পেয়ে যাব। তোমরা সলভ করবে, করে আমাকে দেখাবে। নেক্সট প্রবলেমটা দেখো, একটি কেলাসিত কঠিন দিয়ে দিয়েছে সংকেত AB2O4। কেমন? আগের যে 3টে অঙ্ক করলাম তাতে কিন্তু সংকেত জানতে চাওয়া হয়েছিল, এখানে সংকেত দিয়ে দেওয়া হয়েছে। তো AB2O4 দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা AB আর O এর রেশিও পেয়ে যাচ্ছি। সিসিপি ল্যাটিস ফর্ম করছে O2- আয়ন, মানে মেন যে ক্রিস্টালটা সেটা তৈরি করছে অক্সাইড আয়ন। এটাকে আমরা N ধরে নিতে পারি। এ ক্যাটায়ন চতুস্থলকীয় ফাঁকে রয়েছে আর বি ক্যাটায়ন অষ্টতলকীয় ফাঁকে রয়েছে। এখান থেকে আমরা পেয়ে যাব চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা, এবং এই রেশিওটা থেকে আমরা পেয়ে যাব এ ক্যাটায়ন কতটা অংশ জুড়ে রয়েছে, বি ক্যাটায়ন কতটা অংশ জুড়ে রয়েছে। সেটাকে পার্সেন্টেজে নিয়ে নিলেই আমরা আনসার পেয়ে যাব। তোমরা সলভ করবে, করে আমাকে পাঠাবে। তো এই হয়ে গেল প্যাকিং আর ভয়েড সংক্রান্ত আলোচনা। নেক্সট আমরা যেটা দেখব সেই টপিকটা হচ্ছে ইমপারফেকশন বা ডিফেক্টস ইন সলিডস, মানে হচ্ছে কেলাসের ত্রুটি। কেলাসের ত্রুটি কী করে আসছে? প্রথমে একটা নর্মাল সলিডকে আমরা দেখে নিই। এটা একটা নর্মাল ক্রিস্টাল ল্যাটিস, যেখানে দেখো ক্যাটায়ন আর অ্যানায়ন অল্টারনেট ওয়েতে রয়েছে। বেশ কিছু ল্যাটিস বিন্দু আছে এবং প্রত্যেকটা ল্যাটিস বিন্দুই কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা ফুলফিলড, কেউ কিন্তু ফাঁকা নেই। এখন এমনটা যদি ঘটে যে কিছু ল্যাটিস বিন্দু থেকে কিছু ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং হলো, বা কিছু ল্যাটিস বিন্দু থেকে আমরা কিছু ক্যাটায়ন এবং অ্যানায়নকে তুলে নিলাম, তাহলে সেই জায়গাগুলোতে কি হয়? ব্ল্যাঙ্ক পজিশন একটা তৈরি হয় এবং সেটা দেখো দেখতে অনেকটা এই ছবির মতন হবে। এইটা হয়ে গেল ডিফেক্টেড সলিড। এটা ছিল নর্মাল সলিড, এটা হয়ে গেল ডিফেক্টেড সলিড। তো এই ডিফেক্টস ক প্রকারের হয়? 3 প্রকারের হয়। স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট আর ইমপিউরিটি জনিত ডিফেক্ট।
এদের মধ্যে স্টয়চিওমেট্রি আর নন স্টয়চিওমেট্রি ডিফেক্টকে আমরা বলছি পয়েন্ট ডিফেক্টস বা বিন্দু ঘটিত ত্রুটি। কাকে বলছে পয়েন্ট ডিফেক্টস? যখন কেলাসের মধ্যে পরমাণুর অনুপস্থিতি বা স্থানচ্যুতির ফলে ত্রুটি দেখা যায়, তখন তাকে আমরা বলছি বিন্দু ঘটিত ত্রুটি বা পয়েন্ট ডিফেক্টস। এখন এই পয়েন্ট ডিফেক্টসকে দুভাগে ভাগ করা যায়। এক প্রকার হচ্ছে স্টয়চিওমেট্রিক ত্রুটি আর এক প্রকার হচ্ছে নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। তো প্রথমে আমরা দেখে নিই স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কাকে বলছে। ছবিটা ভালো করে দেখো, এটা একটা NaCl এর ক্রিস্টাল দিয়ে দেখানো হয়েছে। সোডিয়াম ক্লোরাইডের কেলাসে দেখো সোডিয়াম আর ক্লোরাইড আয়ন ইকুয়াল অ্যামাউন্টে রয়েছে, ঠিক আছে, সমান সংখ্যায় রয়েছে। নর্মাল যে ল্যাটিসটা, সেখানে যদি আমরা সোডিয়াম আর ক্লোরাইড আয়নের রেশিও ক্যালকুলেট করি, আমরা পাচ্ছি 1:1, যেহেতু তারা সমান সংখ্যায় রয়েছে। আফটার ডিফেক্ট মানে কিছু ল্যাটিস বিন্দু থেকে ক্যাটায়ন আর অ্যানায়ন মিসিং রয়েছে। তো আফটার ডিফেক্ট যদি আমরা ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও বার করি, সেক্ষেত্রেও দেখবে কিন্তু রেশিও আনচেঞ্জড রইল। কেন রইল? কারণ যতগুলো ক্যাটায়ন মিসিং হয়েছে ততগুলোই অ্যানায়ন মিসিং হয়েছে, সুতরাং রেশিও কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ কোনো কেলাসের মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের সংখ্যার অনুপাত বা কেলাসের স্টয়চিওমেট্রি চেঞ্জ হচ্ছে না ডিউ টু ডিফেক্ট। এই ধরনের ডিফেক্টকে আমরা বলছি স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, যেখানে ফর্মুলায় কোনো চেঞ্জ আসছে না। আর নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট কাকে বলছি, এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে। দেখো FeO আয়রনের একটা অক্সাইড, যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের যা রেশিও ছিল আফটার ডিফেক্ট সেই রেশিও কিন্তু মেনটেন হয়নি। তো কেলাসের স্টয়চিওমেট্রি চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কেলাসের ক্যাটায়ন এবং অ্যানায়নের অনুপাতের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কেলাসের ফর্মুলা চেঞ্জ হচ্ছে। তো এই ধরনের ত্রুটিকে আমরা বলছি নন স্টয়চিওমেট্রিক ত্রুটি। কেমন? স্টয়চিওমেট্রিক নিয়ে আলোচনা করি আজকে। দু রকমের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট হয়, একটা হচ্ছে স্কটকি ডিফেক্ট আর একটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। কাকে বলছি স্কটকি ডিফেক্ট? ছবিতে দেখো, এটা একটা সিম্পল ল্যাটিস, যেখানে A+ হচ্ছে ক্যাটায়ন আর B- হচ্ছে অ্যানায়ন, অল্টারনেট ওয়েতে রয়েছে ওরা। কিছু ল্যাটিস বিন্দু থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং, সেগুলোকে আমরা ব্ল্যাক হোল দিয়ে দেখিয়েছি। স্কটকি ত্রুটি কাকে বলছে? যখন কোনো আয়নীয় কেলাসের মধ্যে কিছু ল্যাটিস বিন্দু ক্যাটায়ন এবং অ্যানায়ন দ্বারা অপূর্ণ থাকে, তখন যে ডিফেক্টটা আসে সেটা হচ্ছে স্কটকি ডিফেক্ট। এখানে দেখবে ক্যাটায়ন যতগুলো মিসিং আছে ততগুলোই অ্যানায়ন মিসিং আছে। কাজেই আমরা যদি ক্যাটায়ন আর অ্যানায়নের রেশিও বার করি, ডিফেক্টের আগেও যা ছিল পরেও তাই থাকবে, ফলে অনুপাতের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ কেলাসের স্টয়চিওমেট্রি কোনো চেঞ্জ হবে না। সুতরাং স্কটকি ডিফেক্ট হচ্ছে এক ধরনের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এখন সব আয়নীয় কেলাস কিন্তু স্কটকি ডিফেক্ট দেখায় না, এর কিছু কন্ডিশনস আছে। এক নম্বর কন্ডিশন হচ্ছে, যে আয়নীয় কেলাস স্কটকি ডিফেক্ট দেখাবে তাকে কিন্তু হায়ার কোঅর্ডিনেশন নাম্বার হোল্ড করতে হবে। দু নম্বর কন্ডিশন হচ্ছে, সেই আয়নীয় কেলাসে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের পার্থক্য বেশি হলে চলবে না, অর্থাৎ তাদের সাইজ কাছাকাছি হতে হবে। তিনটে এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম ক্লোরাইড। এছাড়াও আছে সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ব্রোমাইড, সিলভার ব্রোমাইড। তোমরা এক্সাম্পল অবশ্যই মনে রাখবে। স্কটকি ডিফেক্টের ক্ষেত্রে যদি আমরা ডেনসিটি ক্যালকুলেট করি, ডেনসিটির সূত্র তোমরা জানো, মাস বাই ভলিউম। আমরা দেখব ডিফেক্টের আগে সলিডের মাস কী ছিল। যতগুলো ক্যাটায়ন এবং যতগুলো অ্যানায়ন ছিল তাদের টোটাল মাস ছিল সলিডের মাস। আফটার ডিফেক্ট কিন্তু কিছু ক্যাটায়ন এবং কিছু অ্যানায়ন মিসিং হয়েছে, তো সেক্ষেত্রে মাস কিন্তু ফল করবে। ডিফেক্টের আগে যা মাস ছিল, ডিফেক্টের পরে কিন্তু সেই মাস আর থাকবে না, কমে যাবে। ভলিউমের ক্ষেত্রে কি দেখছি, ডিফেক্টের আগেও যা কঠিনের আয়তন ছিল, ডিফেক্টের পরে আয়তন কিন্তু সেম রয়েছে। তাহলে ভলিউম যদি সেম থাকে আর মাস যদি ফল করে যায়, তাহলে ডেনসিটি ফল করবেই। তাহলে স্কটকি ডিফেক্ট কিন্তু সলিডের ডেনসিটি ডিক্রিজ করায়। কেমন? নেক্সট হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। কাকে বলছি আমরা ফ্রেঙ্কেল ত্রুটি?
যখন কোনো কেলাসের মধ্যে একটা আয়ন তার ল্যাটিস বিন্দু থেকে অপসারিত হয়ে কেলাসের ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে অবস্থান করে। আবার বলছি, যখন কোনো কেলাসের মধ্যে একটা আয়ন, সেটা ক্যাটায়ন হতে পারে, সেটা অ্যানায়ন হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যাটায়নই হয়, তার ল্যাটিস বিন্দু থেকে যদি সরে গিয়ে কোনো ইন্টারস্টিশিয়াল স্পেসে স্টে করে, তখন যে ডিফেক্টটা আমরা পাই তাকে আমরা বলছি ফ্রেঙ্কেল ডিফেক্ট। ইন্টারস্টিশিয়াল স্পেস কাকে বলছে? যেখানে আয়নগুলো রয়েছে, আয়নগুলোর মধ্যেকার স্থানে কিন্তু ফাঁকা কিছু সবসময় থেকে যায়। সেই মধ্যবর্তী ফাঁকা অঞ্চলকে বলা হয় ইন্টারস্টিশিয়াল স্পেস। এখানে ছবিতে দেখো A+ একটা ক্যাটায়ন, সে কী করেছে, নিজের পজিশন ছেড়ে কোনো একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে স্টে করছে। এর ফলে যে আমরা ত্রুটিটা পাচ্ছি সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট। এক্ষেত্রেও তোমরা ভাবলে দেখবে ডিফেক্টের আগে যতগুলো ক্যাটায়ন ছিল ডিফেক্টের পরেও ততগুলোই রয়েছে, ডিফেক্টের আগে যতগুলো অ্যানায়ন ছিল ডিফেক্টের পরেও ততগুলো অ্যানায়নই রয়েছে। সুতরাং ক্যাটায়ন এবং অ্যানায়নের রেশিও কিন্তু চেঞ্জ হচ্ছে না, কারণ কোনো ক্যাটায়ন ল্যাটিস থেকে বেরিয়ে যাচ্ছে না। ঠিক আছে, রেশিও সেম থাকা মানে কি, কেলাসের স্টয়চিওমেট্রি আনচেঞ্জড রইল। তাহলে ফ্রেঙ্কেল ডিফেক্টও হচ্ছে এক ধরনের স্টয়চিওমেট্রিক ডিফেক্ট। এখন সব কেলাস ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখায় না, তার কিছু কন্ডিশনস আছে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে সেই আয়নীয় কেলাসই ফ্রেঙ্কেল ডিফেক্ট দেখাবে যে লো কোঅর্ডিনেশন নাম্বার নিয়ে চলে। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের মধ্যে কিন্তু ফারাক থাকতে হবে, অর্থাৎ ঋণাত্মক আয়ন ধনাত্মক আয়ন অপেক্ষা যথেষ্ট বড় হবে। এবং এই কারণেই ম্যাক্সিমাম টেন্ডেন্সি থাকে ক্যাটায়নের নিজের ল্যাটিস বিন্দু ছেড়ে অন্য কোনো ইন্টারস্টিশিয়াল স্পেসে গিয়ে স্টে করার, যেটা অ্যানায়নের ক্ষেত্রে একটু টাফ, সাইজ বড় হওয়ার কারণে। ক্যাটায়ন যতটা কমফোর্টেবলি স্টে করতে পারে, অ্যানায়ন কিন্তু সেটা পারে না বড় হওয়ার জন্য। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল দেখানো হয়েছে, দেখো কিছু জিঙ্ক সালফাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, এই ধরনের কিছু এক্সাম্পল তোমরা মনে রেখে দেবে। ফ্রেঙ্কেল ডিফেক্টের ডেন্সিটি যদি আমরা দেখি, তাহলে ডেন্সিটি ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম। তোমরা খেয়াল করলে দেখবে যে ডিফেক্টের আগে যা মাস ছিল ডিফেক্টের পরেও কিন্তু মাস একই থাকার কথা, কারণ কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন কিন্তু ল্যাটিস ছেড়ে বেরোয়নি। ভলিউম আগেও যা ছিল পরেও তাই থাকবে, কাজেই মাস আর ভলিউম দুটোই যদি আনচেঞ্জ থাকে তাহলে ঘনত্বের কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। তো সেই অর্থে ফ্রেঙ্কেল ডিফেক্ট কোনো সলিডের কেলাসে ঘনত্বের উপর কোনো প্রভাব ফেলে না। ক্লিয়ার? স্কটকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট আমরা জানলাম, এ সম্পর্কে আরও দুটো প্রপার্টি আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে স্কটকি ডিফেক্টে দেখো যে ল্যাটিস বিন্দু থেকে ক্যাটায়ন এবং অ্যানায়ন মিসিং হচ্ছে সেখানে হোল ক্রিয়েট হচ্ছে বা ভয়েড ক্রিয়েট হচ্ছে, এবং এই হোলগুলোর জন্য কি হয়, ডিফেক্টের আগে সলিডের কেলাসের যে স্ট্রাকচার থাকে, স্কটকি ডিফেক্টের পরে কিন্তু কেলাসের স্ট্রাকচারে কিছু গর্ত চলে আসার জন্য কেলাসটা ভঙ্গুর হয়ে পড়ে বা আনস্টেবিলিটি দেখায়। ওকে, 2 নম্বর হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্টে দেখো কিছু ক্যাটায়ন নিজের প্লেস ছেড়ে বা নিজের স্থান ছেড়ে মুভ করছে অন্য কোনো ইন্টারস্টিশিয়াল স্পেসে। এই মুভমেন্টের জন্যই কিন্তু সলিড খানিকটা তড়িৎ পরিবহন করতে সক্ষম হয়ে পড়ছে যদি আমরা তাকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনি। তো এই প্রপার্টির ওপর ভিত্তি করে আমরা একটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারি, সেটা হচ্ছে ইনসুলেটর বা অন্তরক পদার্থ যারা সাধারণ অবস্থায় তড়িৎ পরিবহন করে না, সেই ইনসুলেটরের মধ্যে যদি কোনোভাবে ফ্রেঙ্কেল ডিফেক্ট ইনডিউস করা যায় বা ক্রিয়েট করা যায়, তো আমরা যদি তাকে তড়িৎ ক্ষেত্রে আনি, সেই ইনসুলেটর কিন্তু ইলেকট্রিক কন্ডাক্ট করতে শুরু করবে, অর্থাৎ পার্শিয়ালি তারা কন্ডাক্টরে কনভার্ট হবে। একটাই কারণ, যেহেতু ক্যাটায়নগুলো নিজের স্পেস ছেড়ে অন্যত্র মুভ করছে, সেই মুভমেন্টের জন্য কিন্তু তড়িৎ পরিবহন শুরু হয়, এবং এই ধর্মটাকে আমরা বলি ডাইইলেকট্রিক প্রপার্টি, যাকে আমরা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিয়ে রিপ্রেজেন্ট করি। তো ফ্রেঙ্কেল ডিফেক্টের জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইনক্রিজ করে। এই হয়ে গেল স্কটকি ডিফেক্ট, ফ্রেঙ্কেল ডিফেক্ট, টোটাল স্টয়চিওমেট্রিক ডিফেক্ট।
আর নেক্সট দিন আমরা নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট দিয়ে শুরু করব, যেখানে কেলাসের স্টয়চিওমেট্রি চেঞ্জ হয়ে যায়, ক্যাটায়ন রেশিও চেঞ্জ হয়ে যায়। কেমন? তো এই অবধি আজকে ক্লাস। নেক্সট ক্লাস নন স্টয়চিওমেট্রি ডিফেক্ট দিয়ে কন্টিনিউ হবে।